আলাইকুম। আজকে আমাদের রেসপিরেটরি সিস্টেমের আজকে দ্বিতীয় ক্লাসে আমরা দুইটা ডিজিজ সম্বন্ধে আলোচনা করব ডেভিডসন থেকে। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমা, আর একটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই দুইটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যতে ডাক্তারি করার জন্য অ্যাজমা এবং সিওপিডি খুবই কমন দুইটা রোগ। এখন যেমন শীতকাল, এই রোগের অনেক রোগী পাওয়া যায়, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডির। আর পরীক্ষা রিলেটেড বিষয় হচ্ছে এখানে লং কেস থাকবে। সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের একটা লং কেস থাকে পরীক্ষায়, ফাইনাল প্রফে। সিওপিডি আপনাকে একটা লং কেস দিতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমা ইউজুয়ালি লং কেস কম থাকে, বাট কোনো যদি পেশেন্ট পাওয়া যায় যে স্টেবল আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হয়তোবা দুই একটা ফাইন্ডিং আছে, সেটাও লং কেস হিসেবে থাকতে পারে। আর রিটেনে এবং ভাইভাতে তো অবশ্যই এখান থেকে প্রশ্ন করবে। আমরা তাহলে মূল পড়ায় চলে যাই। অ্যাজমা কি? অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার অফ দ্য এয়ারওয়ে, মানে এয়ারওয়ের একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার। আমরা পড়তেছি হচ্ছে অ্যাজমার ডেফিনিশন। ডেফিনেশনটা কিভাবে দিব? ইট ইজ এ ক্রনিক ইনফ্লামেটরি disorder of the airway associated with airway hyperresponsiveness, অর্থাৎ যেখানে আপনার এয়ারওয়েটা বেশি রেসপন্স করবে, that leads to recurrent episode of wheezing, breathlessness, chest tightness and coughing, particularly at night and in the early morning. এত কিছু না বললেও চলে। ইম্পর্টেন্ট হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, মানে দীর্ঘদিন ধরে এটা চলে। 2 নাম্বার হচ্ছে এখানে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভ থাকে, অর্থাৎ হয়তোবা ধুলাবালি বা একটু ঠান্ডা বাতাস লাগলে আপনার কিছু হইল না, বাট যার অ্যাজমার সমস্যা আছে তার এয়ারওয়েটা বেশি রেসপন্স করবে। ধুলাবালি ঠান্ডা বাতাস লাগলে দেখা যায় আমাদের ব্রঙ্কাসগুলো কনস্ট্রিকশন হয়, আমরা বলি ব্রঙ্কো কনস্ট্রিকশন। তার ক্ষেত্রে দেখা যাবে ব্রঙ্কো কনস্ট্রিকশনটা বেশি হবে, এয়ারওয়েটা হাইপার রেসপন্সিভ। ব্রঙ্কো কনস্ট্রিকশন হলে কি হবে? আপনার ব্রঙ্কাসটা যদি ন্যারো হয়ে যায় তখন বাতাস বের হইতে কষ্ট হবে, বাঁশি যেরকম শব্দ করে এরকম শব্দ হবে, হুইজিং হবে। আর যেহেতু ব্রঙ্কাস ন্যারো হয়ে গেছে, আপনার ব্রেথলেসনেস হবে, আপনার শ্বাসকষ্ট হবে, বুকে মর্নিং, ভোর রাতের দিকে রোগীদের ঘুম ভেঙে যায়। তাহলে এই হচ্ছে আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং এই হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার ডেফিনিশন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি আপনাকে বলে, আপনি এই ডেফিনিশনটা দিবেন। আচ্ছা, আমরা একটু সামনে আগায় যাই। এরপরে আর কি কি আমাদের পড়তে হয়? আমি আসলে পরীক্ষা ওরিয়েন্টেড কথা বলবো, যেটা আমাদের ডেভিডসনে আসলে লাগবেই। এখানে যেমন বার্ডেন অফ অ্যাজমা দেখানো, অর্থাৎ কোন বয়সে অ্যাজমাটা বেশি হয়। দেখেন আপনি শুরুর দিকে 10-14 বছর পর্যন্ত অ্যাজমা বেশি, আবার বয়স্ক মানুষদের মধ্যে অ্যাজমার সমস্যা বেশি, মধ্যবয়সীদের মধ্যে একটু কমে যায়, এবং যত বয়স বাড়ে আবার এই অ্যাজমার আপনার সংখ্যাটা বাড়তে থাকে। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে অ্যাজমার প্যাথোফিজিওলজি। এখানে কিছু ডেফিনিশন আছে এবং এখানে কিছু ক্লাসিফিকেশন আছে। আমরা সেই জিনিসগুলো একটু পড়ি, এগুলো এফসিপিএস পরীক্ষা বা এমআরসিপি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবই। আচ্ছা, অ্যাজমাকে আমরা ব্রড হেডিং এ আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাটোপিক, আর একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যাটোপিক, নাম্বার 2 হচ্ছে নন অ্যাটোপিক, অর্থাৎ যেখানে অ্যাটোপি নাই। অ্যাটোপি জিনিসটা কি? অ্যাটোপি হচ্ছে দ্য প্রোপেনসিটি টু প্রডিউস ইমিউনোগ্লোবুলিন ই। আরো ভালোভাবে বললে এটা হচ্ছে একটা জেনেটিক টেন্ডেন্সি। অ্যাটোপি হচ্ছে দ্য জেনেটিক টেন্ডেন্সি টু প্রডিউস ইমিউনোগ্লোবুলিন ই। কিছু কিছু মানুষ দেখা যায় বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করে রেসপিরেটরি মিউকোসা, সেই ধরনের অ্যাজমাকে আমরা বলি অ্যাটোপিক অ্যাজমা। আবার কিছু কিছু মানুষের অ্যাজমা থাকে তাদের ইমিউনোগ্লোবুলিন ই বেশি না, কিন্তু অন্য কিছু কারণ থাকে, তাদের আমরা বলি নন অ্যাটোপিক অ্যাজমা।
যাদের অ্যাটোপিক অ্যাজমা থাকে তাদের দেখা যায় কমন অ্যালার্জেন যেগুলো আছে, ডাস্ট, পেট অর্থাৎ পোষা প্রাণী, ককরোচ, ফাঙ্গাস, এইসবের কারণে আপনার বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হয়। আর আমরা জানি ইমিউনোগ্লোবুলিন ই এগুলো যখন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, আবার এই অ্যান্টিজেনের সাথে আবার যখন বাইন্ড করবে একটা অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন ই, তখন দেখা যাবে অনেক ধরনের মেডিয়েটর রিলিজ হবে, হিস্টামিন, লিউকোট্রাইন, যারা আসলে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। আর নন অ্যাটোপিক যারা, অর্থাৎ যেখানে আপনার বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হচ্ছে না, কিন্তু অন্য কি হচ্ছে তাহলে, যেমন কিছু এক্সাম্পল আছে। অ্যাসপিরিন সেনসিটিভ অ্যাজমা, কিছু কিছু মানুষ যখন অ্যাসপিরিন দেওয়া হয় তাদের অ্যাজমা সিমটম ডেভেলপ করে, কারণ এখানেও পাথওয়েটা বলা আছে যে লাইপোক্সিজেনেস পাথওয়েটা বেশি অ্যাক্টিভ হয়, লিউকোট্রাইন তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে নন অ্যাটোপিক অ্যাজমা, যেমন অ্যাসপিরিন সেনসিটিভ অ্যাজমা, এটা একটা জিনিস। আর কি কি নন অ্যাটোপিক অ্যাজমা আছে? আরেকটা নন অ্যাটোপিক অ্যাজমা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। তাহলে একটা আপনি নন অ্যাটোপিক জানলেন অ্যাসপিরিন সেনসিটিভ অ্যাজমা, আরেকটা আপনি নন অ্যাটোপিক অ্যাজমা জানলেন এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। তো যদি বলে অ্যাজমা কয় ধরনের, আমি বলতে পারি দুই ধরনের, অ্যাটোপিক, নন অ্যাটোপিক। অ্যাটোপিক হচ্ছে যারা ইমিউনোগ্লোবুলিন ই বেশি তৈরি করে, নন অ্যাটোপিক হচ্ছে একটা অ্যাসপিরিন সেনসিটিভ, একটা এক্সারসাইজ ইনডিউসড। বেশি বেশি এক্সারসাইজ করলে কি হয়, সবার হবে না, বাট কিছু কিছু মানুষের দেখা যায় যখন হাইপার ভেন্টিলেশন হবে তখন রেসপিরেটরি মিউকোসাটা ড্রাই হয়ে যায়, ওয়াটার লস হয়। এই ওয়াটার লসটা একটা ট্রিগার হিসেবে কাজ করে, বিশেষ করে শীতকালে। শীতকালে কিন্তু অ্যাটমসফিয়ার অনেক ড্রাই থাকে, শুকনা থাকে, সেইখানে ওয়াটার লসটা আরো বেশি হয়। এর জন্য শীতকালে সেই রোগীদের এক্সারসাইজ করার পরে দেখা যায় ব্রেথলেসনেস ডেভেলপ করে। বোঝা গেল? তাহলে একটা আমরা বললাম অ্যাটোপিক, একটা আমরা বললাম নন অ্যাটোপিক। এই কথাগুলো যাতে মনে থাকে, হ্যাঁ। আর ক্লিনিক্যাল ফিচার ডান পাশে খেয়াল করি, যদি আমরা অ্যাজমা রোগীরা কি কি সিমটম নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে, ক্লিনিক্যাল ফিচার কি কি হয়, তাহলে ক্লাসিক্যাল কিছু থাকে, অর্থাৎ রোগী আপনার কাছে এসে বলবে আমার হুইজিং হয়, বুকে বাঁশির মতো শব্দ হয়, বুকে চাপ চাপ লাগে, শ্বাসকষ্ট হয়, কাশি হয়। এই সিমটম গুলো নিয়ে যখন রোগী আপনার কাছে আসবে, আপনি চিন্তা করতে পারেন এটা হইতে পারে অ্যাজমা, এটা হইতে পারে সিওপিডি, আমরা যাদের একসাথে বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এই সব রোগীরার হিস্ট্রিতে আপনি জিজ্ঞাসা করবেন যে কি করলে আপনার শ্বাসকষ্ট বা কাশিটা বাড়ে, তখন বলবে আমি যদি একটু ঠান্ডা বাতাসে যাই, আমি একটু ধুলাবালিতে গেলে, আমি একটু এক্সারসাইজ করলে আমার শ্বাসকষ্ট কাশি বেড়ে যায়। অথবা একটা ভাইরাল ইনফেকশন, ভাইরাল আপার রেসপিরেটরি, যেমন শীতকালে অনেক ধরনের ভাইরাল ইনফেকশন হয়, রাইনো ভাইরাস, করোনা ভাইরাস, এইসব ভাইরাল ইনফেকশনের পরেও তার ব্রেথলেসনেস ডেভেলপ করতে পারে। এই পেশেন্ট এইভাবে আপনার কাছে প্রেজেন্ট করলো, আপনি তারপরে তার কিছু এক্সামিনেশন করবেন। এক্সামিনেশন আমরা কি পাই? এক্সামিনেশন করতে আমরা যদি বলি যে জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে আমরা তার ব্রেথলেসনেসটা দেখি, যে তার রেসপিরেটরি রেটটা অনেক বেশি। জেনারেল এক্সামিনেশন করতে আমরা দেখব তার রেসপিরেটরি রেটটা অনেক বেশি। খুব বেশি যদি তার ডিফিকাল্টি হয়, পেশেন্টের সায়ানোসিস পর্যন্ত ডেভেলপ করতে পারে। তাহলে আমরা যদি একটা পেশেন্টের অ্যাজমার জেনারেল এক্সামিনেশন করি, আমি দেখলাম তার রেসপিরেটরি রেট অনেক বেশি, তার খুব বেশি ব্রেথলেসনেস হলে সে সায়ানোসিস পর্যন্ত ডেভেলপ করতে পারে, এবং এই সায়ানোসিসটা হয় আপনার সেন্ট্রাল সায়ানোসিস। এরপরে আপনি যখন সিস্টেমিক এক্সামিনেশনে যাবেন, তার রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করবেন, আমরা মূলত গুরুত্ব দেই হচ্ছে অসকালটেশনটাকে। অর্থাৎ আপনি অসকালটেশন করে কি পাচ্ছেন, আপনি স্টেথোস্কোপ দিয়ে অসকালটেশন করে আমরা পাই তার ব্রেথ সাউন্ডটা আমরা বলি প্রলং, অর্থাৎ ব্রেথ সাউন্ডটা কিন্তু বেশিক্ষণ ধরে শোনা যাচ্ছে, আমরা বলি ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। অসকালটেশনে আমরা ব্রেথ সাউন্ডটা পাই হচ্ছে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। এইটা হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের একটা ক্রাইটেরিয়া। আর আমরা অ্যাডেড সাউন্ড হিসেবে কি পাই? হুইজ, বা আমরা যেটাকে বলি রংকাই। দুইটা কিন্তু একই জিনিস, স্টেথোস্কোপ দিয়ে শুনলে আমরা বলি রংকাই, বাইরে থেকেও আমরা শুনতে পারলে সেটাকে আমরা বলি হুইজ। তাহলে ব্রেথ সাউন্ডটা পাই আমরা ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, এবং আমরা পাচ্ছি রংকাই। এবং এগুলো কিন্তু হবে দুই পাশে সেম। অ্যাজমাতে যেহেতু আপনার সব ব্রঙ্কাস গুলোই কনস্ট্রিক্ট করে যায়, এটা একটা জেনারেলাইজড কন্ডিশন,
আপনি লাংয়ের দুই পাশেই কিন্তু একই ফাইন্ডিং পাবেন। লাংয়ে যদি দেখা যায় এক পাশে একরকম আরেক পাশে অন্যরকম ফাইন্ডিং, এটা তাহলে একটা সেকেন্ডারি প্যাথোলজি আছে। এটা হইতে পারে নিউমোনিয়া, এটা হইতে পারে টিবি, এটা হইতে পারে লাং ক্যান্সার। যদি দুই পাশে দুই রকম ফাইন্ডিং হয়, আপনাকে সেকেন্ডারি কজ চিন্তা করতে হবে। আর এই যে রংকাই বা হুইজটা হয় অ্যাজমাতে, এটা হয় পলিফোনিক হুইজ। অ্যাজমার রংকাই বা হুইজটা হয় কিন্তু পলিফোনিক। পলিফোনিক মানে অনেক ধরনের শব্দ শোনা যায়, অনেক মানে উঁচু শব্দ শোনা যায়, নিচু শব্দ শোনা যায়। মানে মনে করেন, মনে হবে যে 10-12 জন একসাথে বাঁশি বাজাইতেছে, 10-12 জন একসাথে বাঁশি বাজাইতেছে, এটা হচ্ছে পলিফোনিক হুইজ, এটা শোনা যায় অ্যাজমাতে। আর যদি মনে হয় শুধুমাত্র একজন বাঁশি বাজাইতেছে, শুধুমাত্র একজনই বাঁশি বাজাইতেছে একটা জায়গায়, লাংয়ের একটা জায়গায় একজনই বাঁশি বাজাইতেছে, এটা হচ্ছে মোনোফোনিক হুইজ। এটা হবে যখন একটা লাং টিউমার আপনার ব্রঙ্কাসটাকে অবস্ট্রাক্ট করে ফেলে, শুধুমাত্র একটা ব্রঙ্কাসই অবস্ট্রাক্টেড, এটা হচ্ছে মোনোফোনিক। যদি একজনই বাঁশি বাজায়, এটা লাং ক্যান্সার। যদি অনেকে বাঁশি বাজায়, এটা হচ্ছে আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে এই ফাইন্ডিং গুলো আমরা একটা অ্যাজমা রোগীর চেস্টে পাই। আচ্ছা, এখানে আমি আর কিছু না বাড়াই আর কথা, যে এখানে আমাদের আরো কিছু জিনিস আছে যারা এমআরসিপি দিবেন। এটা এমআরসিপির প্রশ্ন, যে ভাস্কুলাইটিস থাকে, ইওসিনোফিলিক গ্রানুলোমেটোসিস উইথ পলিএনজাইটিস, একে বলে শার্ক স্ট্রস সিনড্রোম। একটা নাম আছে, কঠিন কঠিন নাম, পড়ে ফেলবেন। আচ্ছা, আমরা একটু সামনে আগায় যাই। তাহলে এইভাবে আপনার অ্যাজমা ডেভেলপ করে। এই জায়গাগুলো একটু রিডিং দিয়ে ফেলবেন, যেগুলো আমি দাগায় রাখছি। যে অনেকের এনএসআইড খেলে ব্রঙ্কোস্পাজম হয়, তারপরে হচ্ছে ওসিপি, কোলিনার্জিক এজেন্ট, বেটেলনাট, আমরা বলি সুপারি, মহিলারা সুপারি খায়, আমরা হিস্ট্রি নেই যে আপনি সুপারি খান কিনা, যারা পান সুপারি খায়। মেথাকোলিন, হ্যাঁ, কোলিনার্জিক অ্যাগোনিস্ট, মেথাকোলিন হচ্ছে কোলিনার্জিক অ্যাগোনিস্ট, যারা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। আচ্ছা, তাহলে অ্যাজমার সিমটম আপনি দেখলেন, অ্যাজমা ক্লাসিফাই আপনি করলেন, এখন আপনি অ্যাজমা ডায়াগনোসিস করবেন কিভাবে? যদি বলে যে আপনি হুইজ আর রংকাই দেখেই কি অ্যাজমা ডায়াগনোস করতে পারবেন? না। অ্যাজমা ডায়াগনোসিস করার জন্য কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যেটা আমাদের ডেভিডসন ভাগ করে দিছে। যে একজন রোগী যখন শ্বাসকষ্ট নিয়ে আপনার কাছে আসবে, সেই শ্বাসকষ্ট অ্যাজমা বলতে হলে আমরা সেটাকে বলি রিভার্সিবল রিভার্সিবল ব্রঙ্কো কনস্ট্রিকশন। অ্যাজমায় যে ব্রঙ্কো কনস্ট্রিকশনটা হয়, সেটা অবশ্যই হবে রিভার্সিবল ব্রঙ্কো কনস্ট্রিকশন। অর্থাৎ একজন রোগীর শ্বাসকষ্ট নিয়ে আসবে, তাকে যখন আপনি নেবুলাইজেশন করবেন, তাকে যখন আপনি সালবিউটামল দিবেন বা একটা ইনহেল স্টেরয়েড দিবেন, সে কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশনটা রিভার্স হয়ে যাবে, মানে ব্রঙ্কো ডায়ালেশন হবে। তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় কিন্তু অ্যাজমাতে, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ফিচার। আর সিওপিডি যখন হয়, সিওপিডি হচ্ছে আপনার পার্শিয়ালি রিভার্স।
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। পার্থ ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া। আসসালামু আলাইকুম পার্থ ভাইয়া। ভাই, আপনার সাউন্ডটা প্রবলেম করছে, শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, শোনা যাচ্ছে না আপনার কথা। না, আমি তো জমে আছি দেখা যাচ্ছে।
জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কোন কোন পর্যন্ত ছিল, কোন পর্যন্ত শোনা গেছে? ভাইয়া লাস্ট অ্যারাউন্ড 3টা পেজ পর্যন্ত শোনা যায়নি ভাইয়া। লাস্ট অ্যারাউন্ড 3টা পেজ আপনি মানে? হয়তো বা জি ভাই, আপনি হয়তো বা পড়ে গিয়েছেন ভাইয়া, কিন্তু আসলে শোনা যায়নি একটু। আচ্ছা, ওটা মানে কোথা থেকে, সিওপিডি এর কোথা থেকে? সিওপিডি তো বলতেছিলাম না, সিওপিডি এর কোন পেজ থেকে? ক্লিনিক্যাল ফিচার শোনা গেছে সিওপিডি এর? হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার হয়তো বা শোনা যায় না ভাই, আপনি ক্লিনিক্যাল ফিচার থেকেই শুরু করেন ভাইয়া আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিওপিডি এর ক্লিনিক্যাল ফিচার থেকে শুরু করি। আচ্ছা, সিওপিডি এর ক্লিনিক্যাল ফিচারে বলা আছে যে আপনার এটা ইউজুয়ালি হয় একটা এলডারলি পেশেন্ট থাকেন আপনার, অর্থাৎ 40 বা 50 বছরের একটা রোগী, যা সে দেখা যাবে শ্বাসকষ্ট নিয়ে আসবে। আর সিওপিডির একটা টিপিক্যাল একটা ক্রাইটেরিয়া থাকে, পিঙ্ক পাফার ব্লু ব্লটার, যেটা আমরা এটুক মনে শোনা গেছে, পিঙ্ক পাফার ব্লু ব্লটার। আর সিওপিডি হয়তো দীর্ঘদিন স্মোকিং করার কারণে, অর্থাৎ দেখা যাবে তার একটা হিস্ট্রি যখন আপনি নিবেন, দেখবেন সে দেখা যাবে বলবে আপনাকে 30-35 বছর ধরে স্মোকিং করে, এমনও বলবে। আর দুইটা ভ্যারাইটি থাকে, আমরা একটু আগে বললাম যে ব্লু ব্লটার মানে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, আর পিঙ্ক পাফার হচ্ছে এমফাইসেমা। আসলে ভ্যারাইটি না বলে এটা বলা উচিত এর রিলেটেড ডায়াগনোসিস। যেসব রোগী বলবে আপনাকে কাশি আছে আমার 3 মাস বা ততোধিক, কাশি আছে পরপর 2 বছর ধরে, সেটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। আর যাদের হচ্ছে ব্রেথলেসনেস থাকে এবং তাদের এয়ারওয়ে গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, সেটা হচ্ছে এমফাইসেমা। এই রোগীগুলো দেখতে পিঙ্ক হয় কারণ তাদের সায়ানোসিস কম থাকে। তারা অতিরিক্ত শ্বাস নেওয়ার কারণে তাদের অক্সিজেন লেভেলটা তারা মেনটেন করতে পারে, এর জন্য তারা থাকে পিঙ্ক। আর তারা শ্বাস নেওয়ার সময় শ্বাসটা একটু দেরি করে ছাড়ে, আমরা বলি ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। এক্সপিরেশনটা তার ধীরে ধীরে হয়, মুখটাকে সে বাঁশির মতো ধরে রাখে, এটাকে আমরা বলি পিঙ্ক পাফার। আর ব্লু ব্লটার হচ্ছে পেশেন্টের সায়ানোসিস থাকে, সায়ানোসিস থাকার কারণে সে ব্লু হয়, আর তার ইডেমা থাকে, সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হয়, এর জন্য তাকে আমরা বলি ব্লু ব্লটার। যখনই হাইপক্সিয়া হয়, শরীরে অক্সিজেন কমে যায়, আমাদের কিডনি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে, এই কারণে তার লেগ ইডেমা ডেভেলপ করে, ডিপেন্ডেন্ট ইডেমা, এটাকে আমরা বলি ব্লু ব্লটার। আর সিওপিডি রোগী আপনার কাছে এইভাবে আসবে কাশি নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে। কাশি প্রিডোমিনেন্ট হলে আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট প্রিডোমিনেন্ট হলে আমরা বলি এমফাইসেমা। আপনি যখন এক্সামিনেশন করবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন আপনি কি কি পাবেন? আপনি যখন একটা রোগীর সিওপিডি জেনারেল এক্সামিনেশন করবেন, আপনি দেখবেন জেনারেল এক্সামিনেশনে রোগীর ব্রেথলেসনেস আছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার রেসপিরেটরি রেটটা অনেক বেশি। তারপরে তার হচ্ছে গিয়ে ইন জেনারেল ফিচার, যদি সে ক্রনিক ব্রঙ্কাইটিসের দিকে বেশি যায়, তার দেখবেন পেশেন্ট একটু বাল্কি, অর্থাৎ একটু মোটা, তার ইডেমা আছে পায়ে, পেশেন্ট একটু ব্লুইশ, তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিস। যদি দেখেন যে একদম রোগীটা চিকনা, একদম লিন অ্যান্ড থিন, একটা থিন পেশেন্ট, সায়ানোসিস নাই কিন্তু শ্বাসকষ্ট আছে এবং বসে আছে, সে শুয়ে থাকতে পারে না, সে দেখবেন আপনার বসে আছে, হাতের টিপিক্যালি দেখবেন খাটের উপরে হাতটা ভর দিয়ে বসে থাকে, 2 পা ভাঁজ করে হাত সামনের দিকে ঝুঁকে বসে থাকে, এই পেশেন্ট গুলো হয় এমফাইসেমার, কারণ তার ব্রেথলেসনেস হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আপনি জেনারেল এক্সামিনেশন যখন করবেন তখন খেয়াল করবেন। আর আপনি যখন সিস্টেমিক এক্সামিনেশনে যাবেন, অর্থাৎ রোগীর চেস্ট অস্কালটেট করবেন, তাহলে আমরা এখানে কি বলি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এখানে কিন্তু সব ইম্পর্টেন্ট। ইন্সপেকশনে দেখবেন তার চেস্ট মুভমেন্টটা কম, পালপেট করতে যেয়ে দেখবেন তার পালপেশনে আমরা যেসব জিনিস খেয়াল করি, অর্থাৎ তার ভোকাল রেজোনেন্স কেমন, তারপরে তার হচ্ছে যখন পারকাশন করবেন তখন আপনি আরেকটা কিছু খেয়াল করবেন, যখন অস্কালটেশনে যাবেন তখন কিছু। তাহলে পালপেশনে অনেক কিছু দেখা যায়, এত কিছু যদি নাও দেখি, আপনি সংক্ষেপে অন্তত অ্যাপেক্স বিটটা দেখবেন, সেটা আপনি খুঁজে পাবেন না। তারপরে আপনি যখন ভোকাল, আপনি এখানে আমরা বলি ভোকাল রেজোনেন্স, সেটা দেখবেন, তার হাইপার রেজোনেন্স, জোরে জোরে আপনি শুনতে পাবেন। তাকে যখন আপনি পারকাশ করবেন, এই পারকাশন নোটটাও হবে, দেখবেন খুব হাইপার রেজোনেন্ট পারকাশন নোট, অর্থাৎ খুব দবদব শব্দ হচ্ছে। আমরা যখন পেটের উপর শব্দ করি সেটা টিম্প্যানেটিক, চেস্টের উপর করলে সেটা রেজোনেন্ট। আর সিওপিডিতে যেহেতু অনেক বাতাস থাকে, অনেক জোরে জোরে শোনা যায়, এটা হচ্ছে হাইপার রেজোনেন্ট। এগুলার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অস্কালটেশন, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। আমরা বলি ব্রেথ সাউন্ড ভেসিকুলার উইথ
প্রলং এক্সপিরেশন, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। আপনি আসলে কিছু শুনতে পাবেন না, কারণ ম্যাক্সিমামই অস্কালটেশনে থাকে কোয়াইট কোয়াইট ব্রেথ সাউন্ড পাওয়া যায়। বাট আপনি বলবেন ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, আর আপনি কি পাবেন? রঙ্কাই পাবেন। যেহেতু অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, আপনি রঙ্কাই পাবেন। এই কথাগুলো যাতে মাথায় থাকে সিওপিডির ক্ষেত্রে। আচ্ছা, আর এখান থেকে ইম্পর্টেন্ট যে কথাগুলো দাগানো আছে এই জিনিসগুলো পড়ে ফেলবেন। যে ফিজিক্যাল সাইন কি কি ছিল তো বলাই হইলো। ক্লাবিং কিন্তু থাকে না। ক্লাবিং ইজ নট এ ফিচার অফ সিওপিডি। ক্লাবিং নিয়ে যদি কোনো সিওপিডি রোগী আসে তাহলে অবশ্যই সেটা ক্যান্সার কি ফাইব্রোসিস এটা এক্সক্লুড করতে হবে, কারণ স্মোকিং করলে কিন্তু ক্যান্সারও হয়। ক্লাবিং কিন্তু সিওপিডিতে থাকে না, এটা যাতে মাথায় থাকে। আর কি অনেক আপনি যখন লং কেস দিবেন দেখবেন লং কেসে একটা সিওপিডি রোগী দেওয়া তার লেগ ইডেমা আছে, পায়ে ইডেমা আছে। যদি দেখেন কোন সিওপিডি রোগীর ইডেমা আছে তাহলে এটা দুইটা জিনিস হইতে পারে। আইদার হইতে পারে এটা শুধুমাত্র ক্রনিক ব্রঙ্কাইটিস, শুধুমাত্র ক্রনিক ব্রঙ্কাইটিস, অথবা হইতে পারে সিওপিডি উইথ হার্ট ফেলিয়ার, সিওপিডি উইথ হার্ট ফেলিয়ার। শুধুমাত্র ক্রনিক ব্রঙ্কাইটিসে কিন্তু আমি বললাম যে ব্লু ব্লটার, অর্থাৎ আপনার কিডনি যেহেতু পানি বেশি বেশি রেখে দেয়, রোগীর কিন্তু এমনি ইডেমা হয়। ক্রনিক ব্রঙ্কাইটিসে কিন্তু এমনিতেই লেগ ইডেমা হতে পারে। আর সাথে যদি হার্ট ফেলিওরের অন্য সাইন থাকে, যেমন রেইজ জেভিপি, দেখলেন জেভিপি বেশি, তারপর কি তার দেখলেন হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি, টেন্ডার হেপাটোমেগালি, রেইজ জেভিপি, অনেক সময় রোগীদের অ্যাসাইটিস পর্যন্ত ডেভেলপ করে, অ্যাসাইটিস, পেটে পানি চলে আসে। এগুলো মানে কিন্তু সিওপিডি উইথ হার্ট ফেলিয়ার, সিওপিডি উইথ হার্ট ফেলিয়ার, যেটাকে আগে বলা হয়তো সিওপিডি উইথ কর পালমোনালে। সিওপিডি উইথ কর পালমোনালে এটা এখন আর লাগেন ব্যবহার করা হয় না, এটা মিসনোমার। আপনি সিওপিডি উইথ হার্ট ফেলিয়ার, আর শুধু ইডেমা আছে হার্ট ফেলিয়ার নাই, সেটা কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস। এই লং কেসে ডায়াগনোসিস ভুল করলে কিন্তু শেষ, পরীক্ষা এখানেই শেষ। আচ্ছা, ইনভেস্টিগেশন কি করতে পারি? স্পাইরোমেট্রি করা যায়, FEV1 FVC, বাট আমরা যেটা করি একটা এক্সরে। সিওপিডির ক্ষেত্রে একটা এক্সরে এনাফ, হ্যাঁ, একটা এক্সরে এনাফ টু ডায়াগনোসিস দ্য সিওপিডি। পরের পেজে যাই, পরের পেজে দেখতে পারবেন। এই যে এগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা, যে আমাদের সিওপিডি স্পাইরোমেট্রিতে FEV1 80% এর নিচে থাকে, যেহেতু অবস্ট্রাকটিভ ডিজিজ। সবসময় মনে রাখবেন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেগুলো আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, FEV1 কিন্তু 80-র নিচে চলে যায়। এবং FEV1 এবং FVC একটা রেশিও করতাম আমরা ফিজিওলজিতে, ফোর্স এক্সপিরেটরি ভলিউমের সাথে ফোর্স ভাইটাল ক্যাপাসিটির রেশিও, এটা 0.8 এর নিচে চলে আসে, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ। যদি রেস্ট্রিকটিভ হইতো তাহলে 0.8 এর বেশি থাকতো, রেস্ট্রিকটিভ ডিজিজে 0.8 এর বেশি থাকে। আচ্ছা, এইগুলো আমরা দেখতে পারি। আবার সিওপিডির সিভিয়ারিটি ভাগ করা আছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। সিওপিডির চেস্ট এক্সরে ফাইন্ডিং, এখানে তো ছবি নেই, ছবি থাকলে ভালো হতো, বাট খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনটা কথা অবশ্যই বলতে হবে। সিওপিডিতে কিন্তু যখন এক্সরে দেখবেন, দেখবেন লাংটা এরকম লম্বা হয়ে গেছে, লাংটা লম্বা, হার্টও মাঝখানে এরকম লম্বা হয়ে গেছে, আমি বলি টিউবুলার হার্ট, টিউবের মতো হার্ট হয়ে যায়, টিউবুলার হার্ট। হ্যাঁ, তারপর লাংটা এরকম লম্বা, ডায়াফ্রামটা নিচে চলে গেছে, লো ফ্ল্যাট ডায়াফ্রাম, লো ফ্ল্যাট ডায়াফ্রাম, ডায়াফ্রামটা ফ্ল্যাট নিচে নেমে আছে, হার্টটা টিউবুলের মতো হয়ে আছে, টিউবুলার হার্ট, টিউবুলার হার্ট, লো ফ্ল্যাট ডায়াফ্রাম, এগুলা কিন্তু সিওপিডির একদম টিপিক্যাল এক্সরে। আচ্ছা, এক্সরে যদি সময় থাকে আমরা এক্সরে আলোচনা করবো নি, এগুলারও ক্রাইটেরিয়া আছে যে কখন লো বলবেন, কখন ফ্ল্যাট বলবেন, ইচ্ছা মতো বলা যাবে না। আচ্ছা, চিকিৎসা কি দিব? চিকিৎসা হচ্ছে আমাদের অ্যাজমা যখন আমরা পড়ছি, অ্যাজমাতে কিন্তু মেইন স্টে অফ থেরাপি ছিল স্টেরয়েড। মনে রাখবেন অ্যাজমাতে মেইন স্টে অফ থেরাপি হচ্ছে স্টেরয়েড, অ্যাজমা হচ্ছে স্টেরয়েড। আর সিওপিডির সেন্ট্রাল হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। সিওপিডির মেইন স্টে বা সেন্ট্রাল থেরাপি হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, অর্থাৎ এটা হইতে পারে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট হইতে পারে, যেটাকে আমরা বলি সাবা, যেমন সালবিউটামল। এটা হইতে পারে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, যেটাকে বলে লাবা, হইতে পারে সালমেটেরল, তাহলে সেটা হতে পারে শর্ট অ্যাক্টিং, হতে পারে লং অ্যাক্টিং। আর কি, এটা হতে পারে মাসকারিনিক অ্যান্টাগনিস্ট। মাসকারিনিক অ্যান্টাগনিস্ট আমরা একটু বলে আসছি, ইপ্রাট্রপিয়াম হচ্ছে শর্ট অ্যাক্টিং, আর লং অ্যাক্টিং হচ্ছে টায়োট্রপিয়াম, এই যে লামা, লং অ্যাক্টিং মাসকারিনিক অ্যান্টাগনিস্ট সেটা হচ্ছে টায়োট্রপিয়াম। এগুলো ইনহেলার ফর্মে
এগুলো আপনার এখন যেমন রোটাহেলার, রিভোলাইজার ফর্মেও পাওয়া যায়, অর্থাৎ এগুলো ক্যাপসুল থাকে, ক্যাপসুল টানা যায়। আরেকটি ইম্পর্টেন্ট থেরাপি হচ্ছে লং টার্ম অক্সিজেন থেরাপি, অর্থাৎ বাড়িতে লো ফ্লো অক্সিজেন, সে যখন বাসায় থাকবে, বাসায় একটা হচ্ছে ক্যারি করবে অক্সিজেন সিলিন্ডার, সে লো ফ্লো অক্সিজেন নেবে। লো ফ্লো মানে কিন্তু 22 থেকে 28% অক্সিজেন, মনে রাখবেন। লো ফ্লো অক্সিজেন মানে কিন্তু 22 থেকে 28% অক্সিজেন। 15 ঘন্টা বা 20 ঘন্টা পর্যন্ত সে অক্সিজেনটা লাগাই রাখবে। হ্যাঁ, নাকের মধ্যে সে বাড়িতে একটা ক্যানুলা থাকবে, ক্যানুলা দিয়ে সে নাকে ওই অক্সিজেনটা ব্যবহার করবে যখন বাড়িতে থাকবে। এই গেল, এগুলা দরকার নাই। বোর্ড ইন্ডেক্স টিন্ডেক্স। অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, এটা হচ্ছে একটা মেডিসিন ওয়ার্ডে খুবই কমন প্রেজেন্টেশন। অনেক রোগী শীতকালে পাওয়া যায় অ্যাকিউট সিওপিডি নিয়ে রোগীরা ভর্তি হয়। এদের আমরা অক্সিজেন দেই, লো ফ্লো অক্সিজেন, হ্যাঁ, 24 বা 22 থেকে 28, 24 থেকে 28 লো ফ্লো অক্সিজেন। আর হাই ফ্লো বলতে কিন্তু 60% এন্ড অ্যাভাভ, 100% পর্যন্ত দেওয়া যায়, 60% উপরে গেলে হাই ফ্লো, আর 24 থেকে 28 হচ্ছে লো ফ্লো। আমরা নেবুলাইজ করি ব্রঙ্কোডাইলেটর দিয়ে, আমরা স্টেরয়েড দিই, প্রেডনিসোলন দেই, এবং ওয়ার্ডে দেখা যায় হাইড্রোকর্টিসন বেশি ব্যবহার করা হয়। আমরা আইভি হাইড্রোকর্টিসন বেশি ব্যবহার করি। একটা অ্যান্টিবায়োটিক থাকে, এগুলোও কাজ না হলে নন ইনভেসিভ থেকে ইনভেসিভ ভেন্টিলেশনে যাওয়া যায়। আরেকটা কথা বলে দেই, অ্যাজমাতে হচ্ছে যখন অ্যাজমা, অ্যাকিউট অ্যাজমা নিয়ে আসে, এখানে ইউজুয়ালি ভাইরাল ইনফেকশন থাকে। অ্যাকিউট অ্যাজমা রোগীদের ইউজুয়ালি ট্রিগার হচ্ছে যখন খারাপ হয়ে আসে রোগীরা, ভাইরাল ইনফেকশন বেশি থাকে। আর সিওপিডিতে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি থাকে। সিওপিডির সাথে আপনার ইনফেকশন এবং বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্পর্ক বেশি, তারা স্মোকার। হ্যাঁ বলো। ভাইয়া আপনার হচ্ছে ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে না, মানে যে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে হয়তো। স্ক্রিন এতক্ষণ দেখা যাচ্ছিল নাকি এই মাত্র অফ হইলো? না ভাইয়া, প্রায় 10 মিনিট ধরে দেখা যাচ্ছে না। তাহলে তো আজকে ক্লাসে শুধু ঝামেলাই হইতেছে না। আমার তো শেয়ার স্ক্রিন আসতেছে না কেন? শেয়ার স্ক্রিন তো অন করা। হ্যাঁ, এখন আসছে। এখন কি আসছে? জি জি ভাইয়া, এখন আসছে, কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সিওপিডি এর চিকিৎসা বলতেছিলাম, বিশেষ করে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি যখন রোগী আসে তখন কি চিকিৎসা দেয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন, আমরা দেই হচ্ছে লো ফ্লো অক্সিজেন। লো ফ্লো অক্সিজেন মানে 24 থেকে বা 22 থেকে 28% অক্সিজেন হচ্ছে লো ফ্লো। আর 60% এর বেশি অক্সিজেন আমরা যখন দেই বা 100% পর্যন্ত অক্সিজেন দেই, সেটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। আর কি নেবুলাইজেশন করি, সালবিউটামল এবং ইপ্রাট্রোপিয়াম দিয়ে আমরা নেবুলাইজেশন করি, যেটা উইন্ডেল প্লাস নামে পাওয়া যায়। উইন্ডেল প্লাস নেবুলাইজেশন, সাথে কি একটা স্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েড। মুখে খেতে পারলে প্রেডনিসোলন, আর ওয়ার্ডে আমরা বেশি দিই আইভি হাইড্রোকর্টিসন, আইভি হাইড্রোকর্টিসন। আর অ্যান্টিবায়োটিক, সিওপিডিতে অ্যান্টিবায়োটিক একটা বিরাট চিকিৎসা প্লে করে, কারণ সিওপিডির সাথে ম্যাক্সিমাম টাইম ইনফেকশন থাকে। সিওপিডি রোগীরা খারাপ হয় ইনফেকশনের কারণে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এর জন্য অ্যান্টিবায়োটিক অবশ্যই থাকবে। অ্যাজমার ট্রিগার ফ্যাক্টর হচ্ছে কোল্ড, অ্যালার্জি বা ভাইরাল ইনফেকশন। অ্যাজমাতে মনে রাখবেন রোগীরা খারাপ হয় ভাইরাল ইনফেকশনে বেশি। অ্যান্টিবায়োটিকের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরয়েড, তারপর ব্রঙ্কোডিলেটর, এগুলো। আর সিওপিডিতে অ্যান্টিবায়োটিক দিতে হবে মাস্ট। এই হচ্ছে আপনার অ্যাকিউট সিওপিডির চিকিৎসা। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি।